সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবদাস। আজ দ্বিতীয় পর্ব। দিনের পর দিন যায়, এ দুটি বালক বালিকার আমোদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়, আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়, আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিন্ত নিরুদ্বেগে নিদ্রা যায়, আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেহ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুইজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বীপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা-2:30টার সময় একবার জানালার নিচে আসিয়া অতি মৃদুকণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধহয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাড়ির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়াছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী তখন ও পাড়ায় চলিল, সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালে পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেকদিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ও পাড়ায় তাহাদের বাড়িতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে, তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসিমাতা হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনও পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিকপালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি পরিয়া খঞ্জনী হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী, তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন 3জনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষে দিতে হয়। চলো তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এইখানে গাও। পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনি বাজাইয়া 3জনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না, কিন্তু মনটি তাহার সেই নিমেষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে, দাও তো মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা 3টা তাহাদের হাতে দিল। 3জনেই অবাক হইয়া তাহার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল,
বেঁচে থাক মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের তিনজনের বেশ ভাগে মিলেছে না গো? তিনজনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে। রাধারানী তোমার ভালো করুন বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেইটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হলো? বষ্টমীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা তো ছিল। ধুর গাধা, সব বুঝি দিতে হয়? বা, তারা যে 3জন ছিল, 3 টাকা না দিলে 3জনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতম। বলিয়া সে লাটাইয়ের বাঁট দিয়া মাটির ওপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গণ্ডা 1 করা 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আঁক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তাহা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলুম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বষ্টমীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে কি আমি মারি? দেবদাস বোধ হয় মনে করিয়াছিল যে পার্বতীর এই কাজটা তাহার পিনালকড়ির ভেতরে পড়ে না, কেননা 3 টাকা 3জনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বষ্টমীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত। তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। এমনি করিয়া 1 বৎসর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়া বলিলেন, দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যা হয় উপায় করো। তিনি ভাবিয়া বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবু সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন। কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীত হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি বুঝি কলকাতা যাবে? কে বললে? জ্যাঠামশাই বলেছেন। ধুর, আমি কিছুতে যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? দেবদাস এই সময় এমন একটা মুখের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকে দিয়া করাইবার জন্য এ পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আর একবার তাহার হাত ধরিয়া আর একবার ঝুলিয়া এপাশ ওপাশ করিয়া মুখপানে চাহিয়া হাসিয়া কহিল, দেখো যেন যেও না দেবদা। কখনো না। এই প্রতিজ্ঞা কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকাঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বড় ক্লেশ অনুভব করিল। নূতন স্থানে যাইতেছে বলিয়া তাহার কিছুমাত্র কৌতূহল বা আনন্দ হইল না। পার্বতী সেদিন তাহাকে কিছুতেই ছাড়িতে চাহে না। কত কান্নাকাটি করিল, কিন্তু কে তাহার কথা শুনিবে? প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথা কহিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া বলিল, পারু, আবার শিগগির আসব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব, তখন পার্বতী প্রকৃতিস্থা হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শোনাইল। তাহার পর ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্ড লইয়া জননীর আশীর্বাদ ও চক্ষের জলের শেষ বিন্দুটি কপালে টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বহিয়া নিচে পড়িতে লাগিল, কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এই রূপে কাটিল। তাহার পর হঠাৎ একদিন প্রাতঃকালে উঠিয়া দেখিতে পাইল সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি
প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটিয়া যাইত। কত কি যেন তাহার করিবার আছে, শুধু সময়ে কুলাইয়া ওঠে না। এখন অনেক সময়, কিন্তু এতটুকু কাজ খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোনোদিন চিঠি লিখিতে বসে, বেলা 10টা বাজিয়া যায়, জননী বিরক্ত হইয়া ওঠেন। পিতামহী শুনিয়া বলেন, আহা, তা লিখুক, সকালবেলা ছুটোছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আসে, সেই দিনটি পার্বতীর বড় সুখের দিন। সিঁড়ির দ্বারে চৌকাঠের উপর কাগজখানি হাতে লইয়া সারা দিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয়ই যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা? সেই দিন দ্বীপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত ধীরভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না, আপনার ইচ্ছায় পড়তে এসেছে। যখন তার ইচ্ছে হবে পড়বে, যখন ইচ্ছে হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মহাশয় মনে মনে কহিলেন, তথাস্তু। মুখে বলিলেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছাও হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠাইয়া দেওয়া হইল না, কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল সেইখানে সেই বেঞ্চের উপরেই সর্দার প্রভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার হাসি আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলোর উপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহছাড়া করিয়াছে। এমন করিয়াও অনেক দিন কাটিয়া গেল। অনেক দিনের পর দেবদাস বাড়ি ফিরিয়া আসিল। পার্বতী কাছে ছুটিয়া আসিল। অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিল না। কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্তই প্রায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মের ছুটি ফুরাইল। দেবদাস আবার কলিকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা রহিল না। এমনি করিয়া 4 বৎসর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসের স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল। ইতিপূর্বে দেবদাসের যে সমস্ত গ্রাম্যতা দোষ ছিল, শহরে বাস করিয়া সেসব আর একেবারে নাই। এখন তাহার বিলাতি জুতা, ভালো জামা কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতাম এসব না হইলে বড় লজ্জা করে। গ্রামে নদী তীরে বেড়াইতে আর সাজ যায় না, বরং তাহার পরিবর্তে বন্দুক হাতে শিকারে বাহির হইতেই আনন্দ পায়। ক্ষুদ্র পুঁটি মাছ ধরার বদলে বড় মাছ খেলাইতে ইচ্ছে হয়। শুধু কি তাই? সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা। হায় রে, কোথায় সেই পার্বতী আর তাহাদের সেই তালসোনাপুর গ্রাম? বাল্য স্মৃতিজড়িত 2-1টা সুখের কথা যে এখন আর মনে পড়ে না তাহা নয়, কিন্তু নানা কাজের উৎসাহে সে সকল আর বেশিক্ষণ হৃদয়ে স্থান পায় না। আবার গ্রীষ্মের ছুটি হইল। পূর্ববৎসর গ্রীষ্মাবকাশে দেবদাস বিদেশ বেড়াইতে গিয়াছিল, বাড়ি যায় নাই। এবার পিতামাতা উভয়ই জিদ করিয়া পত্র লিখিয়াছেন। তাই ইচ্ছা না থাকিলেও দেবদাস বিছানাপত্র বাঁধিয়া তালসোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল। যেদিন বাড়ি আসিল সেদিন তাহার শরীর তেমন ভালো ছিল না, তাই বাহির হইতে পারিল না। পরদিন পার্বতীদের বাড়িতে আসিয়া ডাকিল, খুড়িমা। পার্বতীর জননী আদর করিয়া ডাকিলেন, এসো বাবা, বসো। খুড়িমার সহিত কিছুক্ষণ কথাবার্তার পর দেবদাস জিজ্ঞাসা করিল, পারু কোথায় খুড়িমা? ওই বুঝি ওপরের ঘরে আছে। দেবদাস উপরে আসিয়া দেখিল পার্বতী সন্ধ্যাদীপ জ্বালিতেছে। ডাকিল, পারু। প্রথমে পার্বতী চমকিত হইয়া উঠিল, তারপর প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইল। কি হচ্ছে পারু? সে কথা আর বলিবার প্রয়োজন নাই, তাই পার্বতী চুপ করিয়া রহিল। তারপর দেবদাসের লজ্জা করিতে লাগিল। কহিল, যাই, সন্ধ্যা হয়ে গেল,
শরীরটা ভালো নয়। দেবদাস চলিয়া গেল। পার্বতী এই 13 বছরে পা দিয়াছে। ঠাকুরমাতা এই কথা বলেন। এই বয়সে শারীরিক সৌন্দর্য অকস্মাৎ যেন কোথা হইতে ছুটিয়া আসিয়া কিশোরীর সর্বাঙ্গ ছাইয়া ফেলে। আত্মীয় স্বজন হঠাৎ একদিন চমকিত হইয়া দেখিতে পান যে তাহাদের ছোট মেয়েটি বড় হইয়াছে। তখন পাত্রস্থা করিবার জন্য বড় তাড়াহুড়া পড়িয়া যায়। চক্রবর্তী বাড়িতে আজ কয়েক দিবস হইতেই সেই কথার আলোচনা হইতেছে। জননী বড় বিষণ্ণ। কথায় কথায় স্বামীকে শুনাইয়া বলেন, তাই তো, পারুকে তো আর রাখা যায় না। তাহারা বড়লোক নহেন, তবে ভরসা এই যে মেয়েটি অতিশয় সুশ্রী। জগতে রূপের যদি মর্যাদা থাকে তো পার্বতীর জন্য ভাবিতে হইবে না। আরও একটা কথা আছে, সেটা এইখানেই বলিয়া রাখি। চক্রবর্তী পরিবারে ইতিপূর্বে কন্যার বিবাহে এতটুকু চিন্তা করিতে হইত না, পুত্রের বিবাহে করিতে হইত। কন্যার বিবাহে পণ গ্রহণ করিতেন এবং পুত্রের বিবাহে পণ দিয়া মেয়ে ঘরে আনিতেন। নীলকণ্ঠের পিতাও তাহার কন্যার বিবাহে অর্থ গ্রহণ করিয়াছিলেন, কিন্তু নীলকণ্ঠ স্বয়ং এ প্রথাটাকে ঘৃণা করিতেন। তাহার আদৌ ইচ্ছা ছিল না যে পার্বতীকে বিক্রয় করিয়া অর্থ লাভ করিবেন। পার্বতীর জননী এ কথা জানিতেন, তাই স্বামীকে কন্যার জন্য তাগাদা করিতেন। ইতিপূর্বে পার্বতীর জননী মনে মনে একটা দুরাশাকে স্থান দিয়াছিলেন। ভাবিয়াছিলেন, দেবদাসের সহিত যদি কোনো সূত্রে কন্যার বিবাহ ঘটাইতে পারেন। এ আশা যে নিতান্ত অসম্ভব তাহা মনে হইত না। ভাবিলেন, দেবদাসকে অনুরোধ করিলে বোধহয় কোনো সুরাহা হইতে পারে। তাই বোধহয় নীলকণ্ঠের জননী কথায় কথায় দেবদাসের মাতার কাছে কথাটা এইরূপে পাড়িয়াছিলেন, আহা বৌমা, দেবদাসে আর আমাদের পারুতে কী ভাব, এমনটি কই, কোথাও তো দেখা যায় না। দেবদাসের জননী বলিলেন, তার হবে না খুড়ি, দুইজনে ভাই বোনের মতোই যে একসঙ্গে মানুষ হয়ে এসেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো মনে হয়। যদি দুজনের, এই দেখো না কেন বৌমা, দেবদাস যখন কলকাতায় গেল, বাছা তখন সবে 8 বছরের। সেই বয়সেই ভেবে ভেবে যেন কাঠ হয়ে গেল। দেবদাসের একখানা চিঠি এলে সেখানা যেন একেবারে ওর জপমালা হয়ে উঠত। আমরা সবাই তো তা জানি। দেবদাসের জননী মনে মনে সমস্ত বুঝিলেন, একটু হাসিলেন। এ হাসিতে বিদ্রূপ কতটুকু প্রচ্ছন্ন ছিল জানি না, কিন্তু বেদনা অনেকখানি ছিল। তিনিও সব কথা জানিতেন। পার্বতীকে ভালোবাসিতেন, কিন্তু বেচাকেনা ঘরের মেয়ে যে, তার উপর আবার ঘরের পাশের কুটুম। ছি ছি। বলিলেন, খুড়ি, কর্তার তো একেবারে ইচ্ছে নয় এই ছেলেবেলায় বিশেষ পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন। তাই তো কর্তা আমাকে এখনও বলেন, বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে কি সর্বনাশটাই করলে, লেখাপড়া একেবারেই হলো না। পার্বতীর ঠাকুরমা একেবারে অপ্রতিভ হইয়া পড়িলেন, তবুও কহিলেন, তা তো সব জানি বৌমা, কিন্তু কি জানো, পারু শেটের বাছা, একটু অমনি বেড়েছেও বটে, আর বাড়ন্ত গড়নও বটে। তাইতে যদি নারায়ণের অমত। দেবদাসের জননী বাধা দিলেন, বলিলেন, না খুড়ি, এ কথা আমি তাকে বলতে পারবো না। দেবদাসের এ সময়ে বিয়ের কথা পারলে তিনি কি আমার মুখ দেখবেন? কথাটা এইখানেই চাপা পড়িয়া গেল। কিন্তু স্ত্রীলোকের পেটে কথা থাকে না। দেবদাসের জননী কর্তার খাবার সময় কথাটা পাড়িয়া বলিলেন। পারুর ঠাকুমা আজ তার বিয়ের কথা পেরেছিলেন। কর্তা মুখ তুলিলেন, বলিলেন, হ্যাঁ, পারুর বয়স হলো বটে, শীঘ্র বিবাহ দেওয়াই কর্তব্য। তাইতে তো আজ কথা পেরেছিলেন। বলিলেন, দেবদাসের সঙ্গে যদি। স্বামী ভ্রুকুঞ্চিত করিলেন, তুমি কি বললে? আমি আর কি বলবো, দুজনের বড় ভাব, কিন্তু তাই বলে কি বেচাকেনা চক্রবর্তী ঘরের মেয়ে আনতে পারি? তাতে আবার বাড়ির পাশের কুটুম, ছি ছি। কর্তা সন্তুষ্ট হইলেন, কহিলেন, ঠিক তাই, কুলের কি মুখ হাসাবো? এসব কথায় কান দিও না। গৃহিণী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন, না না, আমি কান দিইনি, কিন্তু তুমিও যেন ভুলে যেও না। কর্তা গম্ভীর মুখে ভাতের গ্রাস তুলিয়া বলিলেন, তাহলে এত বড় জমিদারি কোন কালে উড়ে যেত? জমিদারি তাহার চিরদিন থাকুক, তাহাতে আপত্তি নাই, কিন্তু পার্বতীর দুঃখের কথাটা বলি। যখন এই প্রস্তাবটা নিতান্ত অগ্রাহ্য হইয়া নীলকণ্ঠের কানে গেল,
তখন তিনি মাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন, মা, কেন এমন কথা বলতে গিয়েছিলে? মা চুপ করিয়া রহিলেন। নীলকণ্ঠ কহিতে লাগিলেন, মেয়ের বিয়ে দিতে আমাদের পায়ে ধরে বেড়াতে হয় না, বরং অনেকেই আমার পায়ে ধরবে। মেয়ে আমার কুৎসিত নয়। দেখো, তোমাদের বলে রাখলুম, 1 সপ্তাহের মধ্যেই আমি সম্বন্ধ স্থির করে ফেলব। বিয়ের ভাবনা কি? কিন্তু যাহার জন্য পিতা এত বড় কথাটা বলিলেন, তাহার যে মাথায় বাজ ভাঙিয়া পড়িল। ছোটবেলা হইতে তাহার একটা ধারণা ছিল যে দেবদাদার উপর তাহার একটু অধিকার আছে। অধিকার কেহ যে হাতে তুলিয়া দিয়াছে তাহা নয়। প্রথম সে নিজেও ঠিকমতো কিছুই বুঝিতে পারে নাই। অজ্ঞাতসারে অশান্ত মন দিনে দিনে এই অধিকারটি এমন নিঃশব্দে অথচ এতই দৃঢ় করিয়া প্রতিষ্ঠিত করিয়া লইয়াছিল যে বাহিরে যদিও একটা বাহ্য আকৃতি তাহার এত দিন চোখে পড়ে নাই, কিন্তু আজ এই হারানোর কথা উঠিতেই তাহার সমস্ত হৃদয় ভরিয়া একটা ভয়ানক তুফান উঠিতে লাগিল। কিন্তু দেবদাসের সম্বন্ধে এই কথাটা ঠিক খাটানো যায় না। ছেলেবেলায় যখন সে পার্বতীর উপর দখল পাইয়াছিল, তখন তাহা সে পরিপূর্ণভাবে উপভোগ করিয়াছিল। কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে ও অন্যান্য আমোদ আহ্লাদের মধ্যে পার্বতীকে সে অনেকটাই ছাড়িয়া দিয়াছিল। কিন্তু সে জানিত না যে পার্বতী তাহার সেই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহাকেই ধ্যান করিয়া আসিয়াছে। শুধু তাই নয়, সে ভাবিত ছেলেবেলা হইতে যাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানিয়াছিল, ন্যায় অন্যায় সমস্ত আবদারি এতদিন যাহার উপর খাটাইয়া লইয়াছে, যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়াই তাহা হইতে এমন অকস্মাৎ পিছলাইয়া পড়িতে হইবে না। কিন্তু তখন কে ভাবিত বিবাহের কথা? কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো মতেই চিরস্থায়ী করিয়া রাখা যায় না, বিবাহ হইতে পারে না। এই সংবাদটা পার্বতীর হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভেতর হইতে যেন ছিঁড়িয়া ফেলিবার জন্য টানাটানি করিতে লাগিল। কিন্তু দেবদাসকে সকালবেলাটায় পড়াশোনা করিতে হয়। দুপুরবেলা বড় গরম, ঘরের বাহির হওয়া যায় না। শুধু বিকেলবেলাটাতেই ইচ্ছা করিলে একটু বাহির হইতে পারা যায়। এই সময়টাতেই কোনোদিন বা সে জামা জোড়া পরিয়া ভালো জুতা পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হইত। যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়াই যাইত। পার্বতী উপরে জানালা হইতে চক্ষু মুছিতে মুছিতে তাহা দেখিত। কত কথা মনে পড়িত। দুজনেই বড় হইয়াছে। দীর্ঘ প্রবাসের পর পরের মতো এখন পরস্পরকে বড় লজ্জা করে। দেবদাস সেদিন অমনি চলিয়া গিয়াছিল, লজ্জা করিতেছিল, তাই ভালো করিয়া কথাই কহিতে পারে নাই। এটুকু পার্বতীর বুঝিতে বাকি ছিল না। দেবদাসও প্রায় এমন করিয়াই ভাবে। মাঝে মাঝে তাহার সহিত কথা কহিতে, তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছে হয়, কিন্তু অমনি মনে হয় ইহা কি ভালো দেখাইবে? এইখানে কলিকাতার সেই কোলাহল নাই, আমোদ আহ্লাদ, থিয়েটার, গান বাজনা নাই। তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে সেই পার্বতী এই পার্বতী হইয়াছে। পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাস বাবু হইয়াছে। দেবদাস এখন প্রায়ই চক্রবর্তীদের বাড়িতে যায় না। কোনোদিন যদি বা সন্ধ্যার সময় উঠানে দাঁড়াইয়া ডাকে, খুড়িমা, কি হচ্ছে? খুড়িমা বলেন, এসো বাবা, বসো। দেবদাস অমনি কহে, না থাক খুড়িমা, একটু ঘুরে আসি। তখন পার্বতী কোনোদিন বা উপরে থাকে, কোনোদিন বা সামনে পড়িয়া যায়। দেবদাস খুড়িমার সহিত কথা কহে। পার্বতী ধীরে ধীরে সরিয়া যায়। রাত্রে দেবদাসের ঘরে আলো জ্বলে। গ্রীষ্মকালের খোলা জানালা দিয়া পার্বতী সেদিকে বহুক্ষণ হয়তো চাহিয়া থাকে। আর কিছুই দেখা যায় না। পার্বতী চিরদিন অভিমানিনী। সে যে ক্লেশ সহ্য করিতেছে, ঘুণাগ্রে একথা কেহ না বুঝিতে পারে। পার্বতীর ইহা কায়মন চেষ্টা। আর জানাইয়াই বা কি লাভ? সহানুভূতি সহ্য হইবে না, আর তিরস্কার, লাঞ্ছনা, তার চেয়ে তো মরণ ভালো। মনোরমার গত বৎসর বিবাহ হইয়াছে। এখনও সে শ্বশুরবাড়ি যায় নাই, তাই মাঝে মাঝে বেড়াইতে আসে। পূর্বে 2 সখীতে মিলিয়া মাঝে মাঝে এই সব কথাবার্তা হইত, এখনও হয়, কিন্তু পার্বতী আর যোগ দেয় না। হয় চুপ করিয়া থাকে, না হয় কথা উল্টাইয়া দেয়। পার্বতীর পিতা কাল রাত্রে বাড়ি ফিরিয়াছেন। একদিন তিনি পাত্র স্থির করিতে বাহিরে গিয়াছিলেন।
এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে আসিয়াছেন। প্রায় 20-25 ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামের জমিদারি পাত্র। তাহার অবস্থা ভালো, বয়স 40-এর নিচেই। গত বৎসর স্ত্রী বিয়োগ হইয়াছে, তাই আবার বিবাহ করিবেন। সংবাদটা যে বাড়ির সকলেরই চিত্তরঞ্জন করিয়াছিল তাহা নহে, বরং দুঃখের কারণই হইয়াছিল। তবে একটা কথা এই যে ভুবন চৌধুরীর নিকট হইতে সর্বরকমে প্রায় 2-3 হাজার টাকা ঘরে আসিবে, তাই মেয়েরা চুপ করিয়াছিলেন। একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিয়াছিল। মা কাছে বসিয়া কহিলেন, পারুর যে বিয়ে। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কবে? এই মাসেই, কাল মেয়ে দেখে গেছে, বর নিজেই এসেছিল। দেবদাস কিছু বিস্মিত হইল। কই, আমি তো কিছু জানি নে মা। তুমি আর কি করে জানবে? বর দোজবরে, বয়স হয়েছে, তবে বেশ টাকা কড়ি নাকি আছে, পারু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল। তাহার জননী পুনরায় কহিতে লাগিলেন, ওদের ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে দেয়। দেবদাস মুখ তুলিল। তারপর? জননী হাসিলেন। ছি, তা কি হয়? একে বেচা কেনা ছোট ঘর, তাতে আবার ঘরের পাশে বিয়ে, ছি ছি বলিয়া মা ওষ্ঠ কুঞ্চিত করিলেন। দেবদাস তাহা দেখিতে পাইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন, কর্তাকে আমি বলেছিলাম। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? কি আর বলবেন, এত বড় বংশের মুখ হাসাতে পারবেন না, তাই আমাকে শুনিয়ে দিলেন। দেবদাস আর কথা কহিল না। সেই দিন দ্বীপ্রহরে মনোরমা ও পার্বতীতে কথোপকথন হইতেছিল। পার্বতীর চোখে জল। মনোরমা বোধ করি এইমাত্র মুছিয়াছে। মনোরমা কহিল, তবে উপায় বোন? পার্বতী চোখ মুছিয়া কহিল, উপায় আর কি, তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে। আমার কথা আলাদা, আমার পছন্দ ছিল না, অপছন্দও হয়নি, তাই আমার কোনো কষ্টই ভোগ করতে হয় না। কিন্তু তুমি যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ বোন। পার্বতী জবাব দিল না, ভাবিতে লাগিল। মনোরমা কি ভাবিয়া ঈষৎ হাসিয়া কহিল, পারু, বরটির বয়স কত? কার বরটির? তোর? পার্বতী একটু হিসাব করিয়া বলিল, বোধ হয় 19। মনোরমা অতিশয় বিস্মিত হইল, কহিল, সে কি, এই যে শুনলুম প্রায় 40। এবারে পার্বতীও একটু হাসিল, কহিল, মনোদিদি, কত লোকের বয়স 40 থাকে, আমি কি তার হিসাব রাখি? আমার বরের বয়স 19-20, এই পর্যন্ত জানি। মুখপানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কি নাম রে? পার্বতী আবার হাসিয়া উঠিল। এতদিনে বুঝি তাও জানো না? কি করে জানবো? জানো না? আচ্ছা, বলে দিই। একটু হাসিয়া একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখ আনিয়া বলিল, জানিস নি, শ্রী দেবদাস। মনোরমা প্রথমে একটু চমকাইয়া উঠিল, পরে ঠেলিয়া দিয়া বলিল, আর ঠাট্টায় কাজ নেই, নাম কি এই বেলা বল, আর তো বলতে পাবি নে। এই তো বললুম। মনোরমা রাগ করিয়া কহিল, যদি দেবদাস নাম, তবে কান্নাকাটি করে মরছিস কেন? পার্বতী সহসা মলিন হইয়া গেল। কি যেন একটু ভাবিয়া বলিল, তা বটে, আর তো কান্নাকাটি করব না। পারু, কি? সব কথা খুলে বল না বোন, আমি কিছুই বুঝতে পারলুম না। পার্বতী কহিল, যা বলবার সবই তো বললুম, কিন্তু কিছুই যে বোঝা গেল না রে। যাবেও না বলিয়া পার্বতী আর একদিকে মুখ ফিরাইয়া রহিল। মনোরমা ভাবিল, পার্বতী কথা লুকাইতেছে, তাহার মনের কথা কহিবার ইচ্ছা নাই। বড় অভিমান হইল। দুঃখিত হইয়া কহিল, পারু, তোর যাতে দুঃখ, আমারও তো তাতে তাই বোন। তুই সুখী হ, এই তো আমার আন্তরিক প্রার্থনা। যদি কিছু তোর লুকোনো কথা থাকে, আমাকে বলতে না চাস বলিস নে, কিন্তু এমন করে আমাকে তামাশা করিস নে। পার্বতীও দুঃখিত হইল, কহিল, ঠাট্টা করিনি দিদি, যতদূর নিজে জানি ততদূর তোমাকেও বলেছি। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স 19-20। সেই কথাই তো তোমাকে বলেছি, কিন্তু এই যে শুনলুম তোর আর কোথায় সম্বন্ধ স্থির হয়েছে। স্থির আর কি, ঠাকুরমার সঙ্গে তো আর বিয়ে হবে না, হলে আমারই সঙ্গে হবে। আমি তো কই এ খবর শুনিনি। মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন বলিতে গেল। পার্বতী তাহাতে বাধা দিয়া বলিল, ও সব শুনেছি, তবে দেবদাস তোকে? কি আমাকে? মনোরমা হাসি চাপিয়া বলিল, তবে স্বয়ংবরা বুঝি?
লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে? কাঁচা পাকা এখনো কিছুই হয়নি। মনোরমা ব্যথিত স্বরে কহিল, তুই কি বলিস পারু? কিছুই তো বুঝতে পারিনি। পার্বতী কহিল, তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমাকে বুঝিয়ে দেব। কি জিজ্ঞাসা করবে? সে বিয়ে করবে কিনা তাই? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ তাই। মনোরমা ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলিস কি পারু? তুই নিজে এ কথা জিজ্ঞাসা করবি? দোষ কি দিদি? মনোরমা একেবারে অবাক হইয়া গেল। বলিস কি রে, নিজে? নিজেই, নইলে আমার হয়ে আর কে জিজ্ঞাসা করবে দিদি? লজ্জা করবে না? লজ্জা কি? তোমাকে বলতে লজ্জা করলুম? আমি মেয়ে মানুষ, তোর সই, কিন্তু সে যে পুরুষ মানুষ পারু। এবার পার্বতী হাসিয়া উঠিল, কহিল, তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে বলা যায় না? মনোরমা অবাক হইয়া মুখপানে চাহিয়া রহিল। পার্বতী হাসি মুখে কহিল, মনো দিদি, তুই মিছামিছি মাথায় সিঁদুর পরিস। কাকে স্বামী বলে তাই জানিস নে? তিনি আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমের অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে তখন সে কি ভেবে দেখে বিষটা তেতো কি মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নেই। মনোরমা মুখপানে চাহিয়া রহিল, কিছুক্ষণ পরে বলিল, তাকে কি বলবি? বলবি যে পায়ে স্থান দাও? পার্বতী মাথা নাড়িয়া বলিল, ঠিক তাই বলবো দিদি। আর যদি সে স্থান না দেয়? এবার পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর কহিল, তখনকার কথা জানি নে দিদি। বাড়ি ফিরিবার সময় মনোরমা ভাবিল, ধন্য সাহস, ধন্য বুকের পাটা। আমি যদি মরেও যাই তো এমন কথা মুখে আনতে পারিনি। কথাটা সত্য, তাই তো পার্বতী বলিয়াছিল, ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে, হাতে নোয়া দেয়। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।